ঘুরে ঘুরে দেখা আর ভয়ঙ্কর ঘটনা কালেক্ট করা আমার পেশায় পরিণত হয়েছে। আজকের যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করব তা আমার ইমেল থেকে পাওয়া। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সব সময় আমার সাথেই থাকুন। আর আপনার জানা ভয়ঙ্কর ঘটনা যদি আমাকে পাঠাতে চান তাহলে boothwala@gmail.com এখনই পাঠিয়ে দিন। আমার ইমেইলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় হৃদয় ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি রিশপা। আমি অনেক বড় একটা ফ্যান। আপনার প্রতিটি ঘটনা শোনার জন্য আমি প্রতিদিনই অপেক্ষায় থাকি যে কখন আপনার ঘটনা ইউটিউবে দিবেন। আর আমার জানা ভয়ঙ্কর ঘটনা ইমেলে পাঠালাম। যে ঘটনাটা আপনার ইমেলে পাঠিয়েছি এটা 2001 সালের দিকে হবে। আশা করি এই ঘটনাটা অনেক ভালো লাগবে এবং ভয়ঙ্কর হবে। তাহলে কথা না বাড়িয়ে চলে যাব আমরা সরাসরি রিশপা আপার ঘটনায়। রজত, সৌমেন, শুভঙ্কর আর আমি চারজন একই স্টেশনে চাকরি পেয়েছি। তবে চাকরি পাওয়ার আগে তাদের সাথে আমার পরিচয় ছিল না। একসাথে একই জায়গায় একই কর্মে নিযুক্ত হওয়ার জন্য সকলের সাথে বন্ধুত্ব হয়ে ওঠে। তাই চারজনে একসাথে ঘর ভাড়া নিলাম। একটা বড় রুম, একটা বাথরুম আর একটা রান্নাঘর ছিল, সাথে একটা ছোট বারান্দাও ছিল। আমাদের ঘর দোতলায় ছিল। সিঁড়ি বেয়ে দোতলায় ওঠার পর পাশাপাশি দুটো ঘর। বাম দিকের ঘরটা আমরা চারজনে ভাড়া নিয়েছি আর ডান দিকের ঘরটা অন্য কেউ ভাড়া নিয়েছে। কথাটা ঘর মালিকের মুখেই শুনলাম। যাই হোক, আজ যে ঘটনাটা বলতে চলেছি তা আমার চাকরি পাওয়ার 1-2 মাস পর ঘটেছিল। সেই দিন সন্ধ্যায় চারজন আর বাইরে বের হলাম না। আমরা প্রতিদিন সন্ধ্যায় বের হয়ে একটু চায়ের দোকানে আড্ডা দিতাম, কিন্তু সেই দিন আমাদের কারোর বাইরে বের হতে ইচ্ছেই করছিল না। সৌমেন বলল, আজ তাহলে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি এখনই চা বানিয়ে নিয়ে আসছি। সৌমেন বিছানা থেকে নেমে সোজা রান্না করে চলে গেল। ভয়ঙ্কর একটা পাত্রে মুড়ি ঢালতে শুরু করলো আর রজত একটা ছুরি দিয়ে শসা কাটতে শুরু করলো। শুভঙ্কর বলল, বিকাশ, তোমাকে একটা প্রশ্ন করব, যদি তুমি রাগ করবে না তো? আমি বললাম, না না, রাগ করবো কেন? শুভঙ্কর তখন বলল, তুমি এত ভূত রক্ত পিশাচ নিয়ে গল্প লেখো, ওইসব কি সত্যি? মানে ভূত বা রক্ত পিশাচ সত্যি কি আছে? আমি স্নান করে হেসে বললাম, হয়তো আছে, তবে আমি যা গল্প লিখি তা আমার কল্পনা। এমন সময় সৌমেন 4 কাপ চা বানিয়ে নিয়ে চলে আসে। সে বলে, ভূত বা রক্ত পিশাচ সব আমি বিশ্বাস করি, অলৌকিক শক্তি আছে। শুভঙ্কর বলল তখন, তুমি শিক্ষিত হলেও এমন কথা বলছো সৌমেন? সৌমেন বিছানার উপর বসে পড়ে। সে শুভঙ্করের মুখের দিকে এক অদ্ভুত দৃষ্টি তাকিয়ে আছে বলে তুমি বিশ্বাস নাও করতে পারো, কিন্তু আমি নিজের চোখে যা দেখেছি তা কখনো অবিশ্বাস করতে পারবো না। শুভঙ্কর বলল, কি দেখেছো তুমি? আমি সৌমেনের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম সৌমেন হয়তো অলৌকিক কিছু একটা দেখেছে বা অনুভব করেছে, যে কারণে সে খুব ভয়ের মধ্যে আছে। শুভঙ্কর আবার সৌমেনকে জিজ্ঞেস করলো, তুমি কি দেখেছো বলো? সৌমেন প্রথমে খিলখিল করে হেসে ওঠে, তারপর বলে, শুনতে হবে না, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। সৌমেন কথাটা গোপন করতে চাইল শুভঙ্কর নাসরবান্দা। সে ঘটনাটা শোনার জন্য সৌমেনকে ক্রমশ জোর করতে শুরু করে দিল। কিছুক্ষণ পর সৌমেন বলল, ঠিক আছে, শোনো তাহলে। সৌমেন বলতে শুরু করলো, আমার কথা হয়তো বিশ্বাস হবে না তোমাদের, তবে যে ঘটনাটা বলতে চেয়েছি সম্পূর্ণটাই সত্য ঘটনা। আমরা চারজনে এই ঘরে থাকি, কিন্তু পাশের ঘরটাতে একজন ভাড়া থাকে জানি। ঘর মালিক বলেছেন ওই ঘরেতে একটা মেয়ে ভাড়া থাকে। এতদিন হয়ে গেল আমরা এখানে আছি, কিন্তু একবারও সেই মেয়েটাকে সামনাসামনি দেখিনি। শুভঙ্কর খিলখিল করে হেসে উঠল। সে বলল, আমরা তাকে চোখে দেখিনি, এর মানে কখনোই তো কি হতে পারে মেয়েটা ভূত বা রক্ত বিশ্বাস? সৌমেন বলল, পুরো ঘটনাটা আগে শুনবে তো?
তারপর বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। শুভঙ্কর তখন বলল, ঠিক আছে, আমি আর ডিস্টার্ব করবো না, বলো তাহলে। সেদিন তোমরা তিনজনের ছুটির দিন বাড়িতে চলে গিয়েছিলে। আমার বাড়ি অনেকটা দূর বলে আমি বাড়িতে ফিরতে পারবো না, তাই এখানে থেকে গেলাম। সেদিন প্রথমে এই ঘরেতে আমি একাই থেকেছিলাম। আমি একা থাকবো বলে রাতে আর রান্না করার ইচ্ছা হচ্ছিল না, তাই দোকান থেকে রুটি কিনতে বাইরে গেলাম। চায়ের দোকানে চা খাওয়া শেষ করে রুটির দোকানের দিকে এগিয়ে গেলাম। রুটি কিনে সিঁড়ি পেয়ে যখন দোতলায় উঠলাম, তখন দেখলাম পাশের ঘরটির দরজা খোলা অবস্থায় রয়েছে। এর আগে কখনোই ওই দরজা খোলা থাকতে দেখিনি আমি। সবসময় দরজাটা বাইরে থেকে বন্ধ থাকতো, তবে সেই দিন দরজাটা খোলা অবস্থায় আছে দেখে আমি বেশ অবাক হলাম। বাইরে থেকে একবার ভেতরের দিকে উঁকি মারলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তাই আর সময় নষ্ট না করে আমি আমার ঘরেতে প্রবেশ করলাম। রাতে তাড়াতাড়ি রুটি খাওয়া শেষ করে শুয়ে পড়লাম। ঘরের লাইটটা বন্ধ থাকায় ঘর তখন বেশ অন্ধকার ছিল। চোখেতে সবেমাত্র একটু ঘুম আসছিল, কিন্তু তাও ছুটে গেল। আকস্মিকভাবে চমকে উঠলাম আমি শুনতে পেলাম পাশের ঘর থেকে একটা মেয়ের চিৎকারের শব্দ। মেয়েটির চিৎকারের শব্দ শুনে মনে হলো অচেনা কেউ হয়তো তার ঘরে ঢুকে পড়েছে। আমি দ্রুত বিছানার ওপর উঠে বসলাম, কিন্তু আর কোনো শব্দ না পাওয়ায় আমি আবারও শুয়ে পড়লাম। ঠিক তখনই আবার মেয়েটির চিৎকার শব্দ আমার কানেতে ভেসে আসে। মেয়েটি চিৎকার করে বলছে, বাঁচাও, বাঁচাও আমাকে। আমি দ্রুত বিছানায় ছেড়ে নেমে দাঁড়ালাম। ঘরের দরজাটা খুলতে দেখতে পেলাম পাশের ঘরের দরজাটা আগের মতো খোলা অবস্থায় রয়েছে। আমি দরজাটা একটু ঠেলে ভিতরের দিকে তাকালাম। ভেতরে কোনো আলো জ্বলছিল না, তবে অন্ধকারের জন্য কিছুই দেখতে পেলাম না। আমি ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলাম। দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলে প্রথমে একটা বারান্দা পড়ে। বারান্দা অতিক্রম করার পর শোয়ার ঘর। আমি সেই ঘরের দিকে এগিয়ে গেলাম। বাইরে থেকে ঘরের ভেতরে উকি মারলাম, তবে অন্ধকারে কিছুই চাওর হলো না। ঘরের মধ্যে প্রবেশ করতে শরীরটা যেন হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। মনে হলো ঘরের মধ্যে খুব ঠান্ডা বাতাস বইছে, তবে ঘরের মধ্যে আমি কাউকে দেখতে পেলাম না। মনে মনে বললাম, ঘরেতে হয়তো কেউ নেই, তবু এই ঘর থেকে মেয়েটির চিৎকারের শব্দ ভেসে এলে কেন? আমি নিজের ঘরেতে ফিরবো বলে উদ্যত হচ্ছি। ঠিক তখনই আমার চোখ গেল ঘরের সিলিংয়ের দিকে। আমার তখনই সারা শরীর কাঁপতে শুরু করে দিল। স্পন্দন যেন হঠাৎ বেড়ে গেল। আমি দেখতে পেলাম সিলিং ফ্যান থেকে একটা মেয়ে উল্টোভাবে ঝুলে রয়েছে। মেয়েটির চোখের দিকে তাকাতেই আমার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। অন্ধকারের মধ্যে তার চোখ দুটো যেন জল জল করছে। তার মুখেতে ছিল হিংস্র হাসি। আমি আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারলাম না। এক ছুটে এই ঘরেতে ফিরে এলাম। ভেতর থেকে ঘরের দরজাটা বন্ধ করেছিলাম। ঘরের লাইটের সুইচটা দিলাম। বিছানায় ফিরে এসে কিছুক্ষণ চুপ করে বসে থাকলাম, তারপর শুয়ে পড়লাম। কিন্তু সারা রাত ঘুমোতে পারলাম না। চোখ বন্ধ করলে বারে বারে মেয়েটির মুখের ছবি ভেসে উঠছিল। সৌমেন চুপ করলো, তবে আমি লক্ষ্য করলাম গল্প বলতে বলতে তার সারা শরীর ঘামে ভিজে গেছে। শুভঙ্কর তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কথাগুলো এতদিন বলনি কেন আমাদের সাথে? সৌমেন কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই আমাদের সকলের কানে ভেসে আসে দরজাটাতে টোকা মারার শব্দ। চারজনের মুখে চাওয়াচাওয়ি করলাম। শুভঙ্কর বিছানা থেকে নেমে দরজার দিকে এলো। দরজাটা খুলতেই দেখলাম দরজার বাইরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে দেখে সৌমেন রীতিমতো চমকে উঠল। সে ফিসফিস করে বলল, এই মেয়েটি সিলিং ফ্যানে উল্টোভাবে চলছিল, আমি নিশ্চিত। শুভঙ্কর দরজা খুলে মেয়েটির মুখের দিকে তাকিয়ে রইল। মেয়েটি বলল, আমার নাম মৃণালিনী, আমি পাশের ঘরেতে ভাড়া থাকি। একটা দরকারে আপনাদের কাছে এসেছি। মৃণালিনী ফ্যাল করে শুভঙ্করের মুখের দিকে তাকিয়ে থাকে। শুভঙ্কর বলল, হ্যাঁ, কি বলুন, কি দরকার আপনার, বলুন।
মৃণালিনী তার ভুরু কুঁচকে বলল, আসলে আমার ঘরের সিলিং ফ্যানটা চলছে না। আপনাদের মধ্যে কেউ কি আমার ঘরেতে আসতে পারবেন? আসলে ঘর মালিকের কাছে গিয়েছিলাম, কিন্তু ঘর মালিক বাড়িতে নেই। আর এখন প্রচণ্ড গরম পড়েছে। এত গরমে সিলিং ফ্যান ঠিক করতে না পারলে রাতে তো ঘুম হবে না, আবার সকাল হলেও ডিউটিতে যেতে হবে। শুভঙ্কর তখন বলল, ঠিক আছে, আপনি ঘরেতে চান, আমি আসছি। মৃণালিনী তার নিজের ঘরেতে চলে গেল। শুভঙ্কর ঘরের দরজাটা বন্ধ করে সে আবার বিছানায় ফিরে আসে। সে হাসতে হাসতে বলে, একটা জলজান্ত মেয়েকে সৌমেন বাম্পায়ের বানিয়ে দিয়েছে। কথা আছে, গল্প গরু গাছে ওঠে। সৌমেন আছে সেটাই বুঝে দিয়েছে। সৌমেন একবার শুভঙ্করের মুখের দিকে তাকালো, তারপর শুভঙ্করের উদ্দেশ্য করে সে বলল, হয়তো তুমি ভাবছো আমি সব মিথ্যা কথা বলছি, কিন্তু না, আমি যা দেখেছি সেটাই তোমাদের কাছে বলেছি। শুভঙ্কর তাড়াতাড়ি একটি টি শার্ট পরে নিল। সে বলল, তোমরা তিনজনে এখন গল্প করো, আমি মৃণালিনীর ঘরেতে যাচ্ছি। কথা শেষ করে শুভঙ্কর ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। তবে সৌমেনের কথা শুভঙ্কর বিশ্বাস না করলেও আমি করেছি, যে কারণে আমি বিছানা আর স্থির হয়ে বসে থাকতে পারলাম না। আমি বিছানা ছেড়ে উঠে গিয়ে গেলাম দরজার দিকে। আমি ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দেখি শুভঙ্কর ইতিমধ্যে মৃণালিনীর ঘরেতে প্রবেশ করেছে। আমিও ধীরে ধীরে এগিয়ে গেলাম। দরজার ভেতরে প্রবেশ করতেই প্রথমে বারান্দা পড়ে। বারান্দা অতিক্রম করে মৃণালিনীর ঘর। আমি শুভঙ্করের পিছু পিছু মৃণালিনীর ঘরের দিকে এগিয়ে গেলাম। ঘরের মধ্যে প্রবেশ করতেই বুঝতে পারলাম সৌমেনের কথায় একটাও ভুল নয়। মৃণালিনীর ঘরটা যেন অতিরিক্ত ঠান্ডা, কিন্তু ঘরেতে সিলিং ফ্যান বন্ধ আছে, এমনকি কোনো লাইটও জ্বলছে না। অন্ধকারের মধ্যেও আমি স্পষ্ট দেখতে পেলাম শুভঙ্করের ধীরে ধীরে ঘরের মধ্যে থাকা বিছানার দিকে এগিয়ে যাচ্ছে। তবে আমি দরজার পাশে দাঁড়িয়ে পড়লাম, তার কারণ আমি বুঝতে পেরেছি সৌমেনের একটা কথাও মিথ্যা নয়। আমি দেখতে পেলাম সিলিং ফ্যানে মৃণালিনী উল্টোভাবে ঝুলন্ত অবস্থায় রয়েছে, ঠিক বাদুড়ের মতো। সে তার পা দিয়ে সিলিং ফ্যান ধরে আছে আর তার মাথার নিচে দিকে ঝুলছে। আমি শুভঙ্করকে ডাকতে যাব, কিন্তু পারলাম না। আমার মুখ দিয়ে যেন কোনো কথা বের হলো না। এরপর যা ঘটলো তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম মৃণালিনী হঠাৎ তার পা সিলিং ফ্যান থেকে ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ সে যেন বাদুড়ের মতো উড়েছিল। তারপর সে সোজাভাবে মেঝেতে দাঁড়িয়ে যায়। মৃণালিনী কোমল কণ্ঠে বলে, শুভঙ্কর, আমি তোমার পিছনে দাঁড়িয়ে আছি। শুভঙ্কর ফিরে তাকালো মৃণালিনীর দিকে। শুভঙ্কর বলল, তুমি ঘরের লাইটে বন্ধ রেখেছো কেন মৃণালিনী? মৃণালিনী সান হেসে বলল, আমি অন্ধকারে থাকতে খুব ভালোবাসি, তাই ঘর বন্ধ রেখেছি। শুভঙ্কর তখন বলল, কিন্তু অন্ধকারের মধ্যে তোমার সিলিং ফ্যানের কি সমস্যা তা বুঝতে পারবো না যে? মৃণালিনী তখনই বলল, সিলিং ফ্যান ঠিক হয়ে গেছে শুভঙ্কর, তাই ঘরটা এখন খুব ঠান্ডা হয়েছে। শুভঙ্কর একবার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, তাহলে আমি ঘরেতে যাই। মৃণালিনী দ্রুত বলল, তুমি এখনো চলে যাবে? আমার সাথে কিছুক্ষণ গল্প করবে না? আমি দেখতে পেলাম কথা বলার সাথে সাথে মৃণালিনী ধীরে ধীরে শুভঙ্করের দিকে এগিয়ে যাচ্ছে। শুভঙ্কর কোনো উত্তর না দেওয়ায় আবার মৃণালিনী বলল, এই অন্ধকার ঘরেতে এখন শুধু তুমি আর আমি। মৃণালিনী শুভঙ্করের হাত ধরল। সে এক দৃষ্টিতে শুভঙ্করের মুখের দিকে তাকিয়ে রইল। ধীরে ধীরে বলল, তোমার এত কাছে এসেছি, তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি তা তুমি বুঝতে পারছো শুভঙ্কর? শুভঙ্কর হঠাৎ বলল, তোমার হাত দুটো এত ঠান্ডা কেন? মনে হচ্ছে যেন তোমার হাত দুটো বরফের থেকেও ঠান্ডা। ঠিক তখনই দেখতে পেলাম মৃণালিনীর মুখেতে ক্যানাইন দাঁত চাটে, অর্থাৎ রক্তচোষক দাঁত চাটে ধীরে ধীরে বড় হচ্ছে। আর মৃণালিনী তার মুখ ধীরে ধীরে শুভঙ্করের গলার দিকে নিয়ে যাচ্ছে। বুঝতে পারলাম মৃণালিনী শুভঙ্করের গলা থেকে রক্ত চুষতে প্রস্তুত হচ্ছে।
কিন্তু শুভঙ্কর সম্পূর্ণ অন্যভাবে দাঁড়িয়ে আছে। মৃণালিনী যেন তাকে নিজের বশে করে নিয়েছে। আমি সুযোগ বুঝে দ্রুত তাদের দিকে এগিয়ে গেলাম। মৃণালিনীকে দ্রুত ধাক্কা দিলাম। মৃণালিনী এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। ধাক্কা দেওয়ার সাথে সাথে মৃণালিনী বিছানার উপর পড়ে যায়। সেই সুযোগে আমি শুভঙ্করের হাতটা শক্ত করে চেপে ধরি। আমি বলি, শুভঙ্কর, দ্রুত ঘরেতে ফিরে চল। আমার কথাটা যেন শুভঙ্করের চেতনা ফিরে আসে। আমরা দুজনে দ্রুত ঘরে ফিরে আসি। ঘরের মধ্যে প্রবেশ করে ভিতর থেকে দরজা বন্ধ করে দেই। ঘরের দরজা বন্ধ করার সাথে সাথে শুনতে পাই বাইরে থেকে ঘরের দরজাতে মৃণালিনী আঘাত করে যাচ্ছে। ঘরের মধ্যে আমরা চারজনেই একটা বিছানায় চুপ করে বসে রইলাম। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। তবে শুভঙ্করের মুখে একটা কথা শুনতে পেলাম, সত্যি অলৌকিক কিছু আছে। পরের দিন আমরা চারজনে আর ডিউটিতে গেলাম না। চারজনে সকাল থেকে ঘর দেখা শুরু করলাম। অন্য একটা ঘর ভাড়া নিলাম। রক্তবিশ্বাস যে ঘরেতে থাকে সেই ঘরের পাশের ঘরে কি কখনো থাকা যায়? কখনোই না।